আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতীয় চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এছাড়া ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের কাছে অন্তর্বর্তী সরকারের এই অবস্থান তুলে ধরেন। প্রেস সচিব বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টাকে তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায়। বলেন, তারা ভারত ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রথমে সমন্বয়ক পরিচয় অপহরণ ও পরে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যক্তিকেও। ভুক্তভোগী জানান, অপহরণের পর মুক্তিপণ আদায়ে তার উপর চালানো হয় অকথ্য নির্যাতন। পুলিশ জানায়, আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অভিযুক্তদের অন্যতম কাজী জুবায়ের। অপহরণ ও মুক্তিপণ দাবির এই ঘটনায় মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায়। গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথাও জানায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে মালিককে না পেয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। পরে আটকে রেখে চাওয়া হয় 10 কোটি টাকা মুক্তিপণ। প্রোডাক্ট নিয়ে আইসা পরিচয় দিচ্ছে, দুজন লাভ দেখছে। পরবর্তী 4 জন নিচ্ছে, 4 জন থেকে 6 জন নিচ্ছে, তখন ওকে বের করে গেছে। বের করে সিঁড়ির নিচে নামায়া ওকে টর্চারিং শুরু করে দিচ্ছে। কাজী জুবায়ের সে হলো এর আগেও একটি চাঁদাবাজি মামলার আসামি। তার নেতৃত্বে মূলত 10 থেকে 12 জন ছেলে সেখানে যায়, যে তাদের মালিকের খোঁজাখুঁজি করে। মালিককে না পেয়ে ম্যানেজারকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে, মোবাইল নেয়, তাদের ক্যাশে আনুমানিক 3 লক্ষ টাকা সেগুলো নিয়ে যায়। মুন্সিগঞ্জে পরপর 3 দফা দুর্ঘটনায় উড়ে গেছে যাত্রীবাহী একটি বাসের ছাদ। এতে আহত হন 20 যাত্রী। তবু বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি 10 কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। এক পর্যায়ে পালিয়ে যান চালক ও হেলপার। পুলিশ জানায়, বাসটিতে অন্তত 60 জন যাত্রী ছিলেন। ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক। গতরাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসের। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক বাসটি না থামিয়ে বেপরোয়া গতিতে চালাতে থাকেন। সমাজপুর এলাকায় পৌঁছে অপর একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসের ছাদ উড়ে যায়। যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে পালানোর চেষ্টা করেন। ছাদবিহীন বাস চালিয়ে 10 কিলোমিটার দূরের পদ্মা সেতুর উত্তর থানার লৌহজংয়ের কুমারভোগ এলাকায় পৌঁছায় চালক। সেখানে বাস থামিয়ে পালিয়ে যান চালক ও হেলপার। নিয়মনীতির তোয়াক্কা না করে মৌখিক আদেশে 4টি মার্কেটের 2 শতাধিক দোকান বরাদ্দ দেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। সংরক্ষিত কোটায় এসব দোকান বরাদ্দে প্রশাসনিক অনুমোদন দেননি সাবেক মেয়র। সঠিক প্রক্রিয়া না মেনে আর অনুমোদন ছাড়াই মেয়র দফতরের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী সহ দোকান বাগিয়েছেন আওয়ামী লীগের নেতারা। মানা হয়নি কোটার নিয়মও। সাবেক মেয়রের এমন স্বেচ্ছাচারিতায় 5 আগস্ট পরবর্তী সময়ে সেসব বরাদ্দকৃত দোকান নিয়ে বিপাকে পড়েছেন বর্তমান নগর প্রশাসন। নাজিবুর রহমানের রিপোর্ট। 2001 সালে অবিভক্ত ঢাকায় মেয়রের সংরক্ষিত কোটায় যেভাবে দোকান বরাদ্দ দেয়া হয়, সেখানে দেখা যায় নির্ধারিত সকল স্থানেই অনুমোদন করেছিলেন তৎকালীন মেয়র হানিফ। অন্যদিকে ক্ষমতার দাপটে তার কোনো কিছুই মানেননি শেখ ফজলে নূর তাপস। মৌখিক আদেশ পেয়েই দোকান বরাদ্দ পেয়েছেন সবাই। এর বিপরীতে নেই কোনো প্রশাসনিক অনুমোদন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন মার্কেটগুলোতে সংরক্ষিত কোটায় 298টি দোকান বরাদ্দ হয় শেখ ফজলে নূর তাপসের মেয়াদকালে। এসব বরাদ্দের আবেদন বরাদ্দপত্রে প্রশাসনিক কোনো নিয়ম মানা হয়নি। সাবেক মেয়রের মৌখিক আদেশেই দোকান বাগিয়েছেন
দক্ষিণ সিটির অনেক সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের এমপি ও নেতাকর্মীরা। অনুসন্ধানে দেখা যায় সাবেক মেয়রের অফিস স্টাফ খোরশেদ আলম দোকানের আবেদন করেছেন, যেখানে তার ছবি সংযুক্ত করেননি, এমনকি তৎকালীন মেয়রের কোনো অনুমোদনও নেই। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি তৎকালীন কর্মকর্তারা। এ ঘটনাকে নিয়মের ব্যত্যয় বলছেন দক্ষিণ ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রক্রিয়া যেহেতু কোনোটাই অবলম্বন করা হয়েছে বলে এখন পর্যন্ত নথিতে যথার্থভাবে প্রমাণিত হয় না। মৌখিক নির্দেশনায় এটা হয়েছে বলে অনেকে বলছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা মনে করি যে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তারা যথাযথ কাজটা সঠিক করেননি। তালিকা ধরে অবৈধ এসব বরাদ্দপ্রাপ্তদের সাথে যোগাযোগ করলে জানা যায় অনেকেই দোকান বিক্রি করেছেন স্থানীয় কাউন্সিলরদের কাছেই, আবার অনেকেই সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন। আজিমপুরে একটা দোকান নিছিলেন না মেয়র কোটায়? সেটা তো আমি ছেড়ে দিয়েছিলাম। ওইটা কি বিক্রি করে দিছিলেন? জি জি জি। কার কাছে বিক্রি করছেন? তৎকালীন ওই সময় যে কাউন্সিল ছিল মানিকের কাছে, তো মানিক মানে আরেকজনের সাথে আর কি করেছেন। মেয়রের লিখিত অনুমোদন ছাড়া কিভাবে দোকান বরাদ্দ নিশ্চিত হয়েছে সেই জবাব দেন তৎকালীন প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক। মেয়র কাছ থেকে কনসেন্ট নেওয়ার পরেই এটা তারা কিনেছে, কেনার পরে তারা ওইভাবে দোকানগুলো বরাদ্দ পেয়েছে। দোকান বরাদ্দ নীতিমালা অনুযায়ী দোকান বরাদ্দ কমিটি আছে। দোকান বরাদ্দ কমিটি মাননীয় মেয়র মহোদয়ের যে বিষয়গুলো ছিল বরাদ্দকৃত দোকান স্লটগুলো ভাগ করা ওভাবেই হয়েছে এবং নিয়মের ব্যত্যয় হয়নি। এমন ঘটনায় সাবেক মেয়রের শপথ ভঙ্গ হয়েছে জানিয়ে তৎকালীন কর্মকর্তাদেরও দায় দেখছেন দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবির নির্বাহী পরিচালক। অবশ্যই সরাসরি এটার জন্য মেয়র নিজে দায়ী, প্রাক্তন মেয়র নিজে দায়ী, কিন্তু তার সিদ্ধান্ত বা তার এই অনৈতিকতা, তার দুর্নীতি, তার ক্ষমতার ব্যবহারকে সুযোগ করে দেওয়ার জন্য যোগসাজশ যারা করেছেন যে সকল কর্মকর্তারা, তারাও কিন্তু এই যোগসাজশের দায়ে অপরাধী। মেয়র সংরক্ষিত কোটায় বরাদ্দকৃত দোকানে সাবেক মেয়রের লিখিত অনুমোদন না থাকায় প্রয়োজনে বরাদ্দ বাতিল করা হতে পারে বলেও জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। মার্চের মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে।